মৃত্যুর 4.5 বছর পর মৃত মানুষটি ঠায় দাঁড়িয়ে আছে দিশার সামনে। অন্তত দিশার তা মনে হচ্ছে। চেহারা, দেহের গড়ন, ঠোঁটের কোণে এক চিলতে হাসি হুবহু এক। কিন্তু এ কি করে সম্ভব? দীপ্তর কোনো যমজ ভাই ছিল বলে তো দিশার জানা নেই। দিশা অবাক চোখে নিজের অজান্তে বলে ওঠে, দীপ্ত। কিন্তু ছেলেটির এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দরজায় দাঁড়িয়েই দিশাদের পুরো বাড়িটা বেশ সূক্ষ্ম চোখে দেখে নিচ্ছে। দিশা হঠাৎ কেঁদে উঠল, দীপ্ত, তুমি ফিরে এসেছো? এ প্রশ্ন সে কেন করলো তা সে নিজেও জানে না। কারণ সে জানে মৃত মানুষ কখনো ফেরে না। এবার বেশ কৌতূহলের সাথে ছেলেটি জিজ্ঞাসাসূচক উত্তর দিল, দীপ্ত কি? দিশা কান্না থামিয়ে বলল, ফাইজলামো হচ্ছে। দীপ্ত যে একজন মানুষের নাম বোঝেন না? ওহ সরি, তাহলে ভুল হয়েছে। প্রশ্নটা হবে দীপ্তকে। তার আগে আপনি বলুন, আপনি কে? আশরাফ আছে? আমি ওর কাছে এসেছি। আপনি তো দেখছি বড়ই বেয়াদব। বাবার বয়সী একজন মানুষকে নাম ধরে সম্বোধন করছেন। বেয়াদব মানে যেন কি? আপনাদের ভাষা খুব কঠিন, আমার একটুতেই গলিয়ে যায়। অসভ্য একটা লোক আপনি। ফাজলামো নিয়েই থাকেন দেখছি। দিশা রেগেমেগে ওপরের ঘরে গেল, তার আশরাফ চাচার ঘরে। আশরাফ চাচা অ্যাপ্লাইড কেমিস্ট্রির একজন অবসরপ্রাপ্ত প্রফেসর। এখন সময় কাটান নিজ ভুবনে থেকে। ছোটখাটো থিসিস করেন। চাচা তোমার সাথে কোনো এক অসভ্য দেখা করতে এসেছে। মনে হয় তোমার কোনো প্রাক্তন স্টুডেন্ট। আশরাফ সাহেব নিচে নেমে এসে হাস্যজ্জ্বল মুখে বললেন, আরে এসো এসো, ভেতরে এসো। দরজায় দাঁড়িয়ে কেন? আমি তো ভেতরে ঢুকতেই চেয়েছিলাম, কিন্তু এই মেয়েটা আমাকে তোমার বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। আশরাফ আঙ্গুল তুলে দিশার দিকে ইঙ্গিত করে বলে। দিশা আবার চেঁচিয়ে ওঠে, দেখেছো চাচা, দেখেছো? তোমার সামনে তোমাকে নাম ধরে ডাকছে। কত বড় সাহস! আবার আমার নামে মিথ্যেও বলে। না না দিশামা, ব্যাপার না। ছোট মানুষ আস্তে আস্তে সব শিখে যাবে। আশরাফ সাহেব হাত ধরে টেনে নিয়ে গিয়ে ছেলেটিকে সোফায় বসালেন। তুমি আমাকে চাচা বলে ডাকতে পারো, অথবা আঙ্কেল। কেন চাচা বলে ডাকবো কেন? আপনার কি নাম নেই? নাকি ওটা বেকার বেকার রাখা হয়েছে? আশরাফ সাহেব কিছু বলার আগেই দিশা বলল, আপনি তো সাংঘাতিক লেভেলের বেয়াদব। চাচা, তুমি এই লোকটাকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। পাশে দিশার ভাই 8 বছরের ছোট্ট নিখিল বল নিয়ে খেলছিল। সে দৌড়ে এসে ছেলেটির কোলে বসে বলল, না না, নতুন ভাইয়া এখানেই থাকবে। ছেলেটি নিহিনের হাত ধরে চুমু খেয়ে বলল, কিছুক্ষণ ভেবে বলল, ধন্য। কি যেন? ও হ্যাঁ, ধন্যবাদ। দিশার মেজাজ আরো বিগড়ে গেল। বড়দের সম্মান করার বেলা নেই, অথচ ছোটদের বেলায় তো দেখছি কৃতজ্ঞতার শেষ নেই। নিহিন হাসতে হাসতে বলল, নতুন ভাইয়া, তুমি ওর কথায় রাগ করো না তো। ওর গত কয়েক বছর ধরে পাগল। ওনা পুরাতন ভাইয়াকে মাঝে মধ্যে দেখে আর অজ্ঞান হয়ে যায়। পুরাতন ভাইয়ের নাম বুঝি দীপ্ত? হ্যাঁ, কিন্তু তাকে বুবু ছাড়া কেউ কোনোদিন দেখেনি। কিন্তু তোমার নাম কি? তার আগে বলো, তোমার নাম কি? আমি নিহিন। তুমি? ইরিং। ইরিং আবার কেমন নাম? তাহলে ইহিন আবার কেমন নাম? চাচা, আবার কেমন ডাক? নিহিন উত্তর দিতে না পেরে ছেলেটির কোল থেকে উঠে গিয়ে বোনের হাত ধরে টেনে বলল, দেখো না বুবু, কি সব বলছে। দেখেছিস নিহিন, নিজের বোনকে পাগল বলে এমনই হয়। তোর ওই নতুন ভাইয়ায় আসলে পাগল। রাতে খেতে বসে ডাইনিং টেবিলের খাবারগুলো ইরিং খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। পাশে বসে সে নিহিন। নিহিনকে খাওয়াচ্ছে তার মা রেনু। ইরিং খুব কৌতূহলী দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। রেনু ব্যাপারটা লক্ষ্য করে বলল, এভাবে কি দেখছো ইরিং? বলে ভদ্রমহিলা হেসে উঠল। ইরিং লক্ষ্য করছে এবারের যখনই কেউ তার নাম উচ্চারণ করছে তখনই সে হেসে উঠছে। খুব মজা পাচ্ছে সবাই, যেন তার নাম নিয়ে। পাশ থেকে দিশাও বলে উঠল, ইরিং বিরিং সাহেব খাচ্ছেন না যে? নাকি নিহিনের খাওয়া দেখলেই পেট ভরে যাবে? খবরদার, আমাকে ইরিং বিরিং বলবে না তুমি। আমার নাম নিয়ে কেউ হাসবে না, কেউ না। ইরিং বোঝাতে চাইছে সে খুব রেগে আছে, কিন্তু কেউ যেন বুঝতেই চাইছে না। সবাই হেসে হেসে বলছে, আচ্ছা, আর হাসব না। রাতে ইরিংয়ের শোবার জন্য দোতলার ডান দিকের ঘরটা ঠিক করা হলো। মাঝরাতে ইরিং হঠাৎ কিছুর শব্দ পেল, চাপা কান্নার আওয়াজ। অবশ্যই দিশার ঘর থেকে। ইরিং দরজার চৌকিটে হেলান দিয়ে অবাক চোখে মেয়েটির কান্না দেখছে। মেয়েটির প্রতি তার সমস্ত রাগ যেন মুহূর্তে উবে গেল। দিশা হঠাৎ লক্ষ্য করলো কেউ তাকে দেখছে। এগিয়ে এসে ইরিংয়ের শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, সত্যি করে বলো, তুমি দীপ্ত? ইরিং মাথা নিচু করে বলল, চিনতে এত দেরি হলো বুঝি? এ কথা শুনে দিশার চোখ বেয়ে টপটপ করে অজর ধারায় বৃষ্টি নামতে শুরু করলো। নিজের অজান্তেই ইরিংয়ের বুকে আলতো করে মাথা গোজাতে চাইল।
এরই মাঝে নিহিন এসে বোনের ওড়নার আঁচল টেনে ধরল। বুবু, ভু। সাথে সাথে ইরিং ও দিশাকে ভেঙচি কেটে বলল, ভু। ইরিং শরীর দুলিয়ে হাসতে হাসতে আবার জিহ্বা বের করে আবার ভেঙচি কাটল। মনে হয় সে এতে বেশি মজা পেয়েছে। দেখেছ বুবু, নতুন ভাইয়া ভেঙচি কাটা শিখেছে। সে নাকি ভেঙচি কাটা কি জানে না, তাই আমি অনেকক্ষণ ধরে শিখিয়েছি। তাই ভাবলাম তোমাকে দিয়ে আমরা শুরু করি। দিশা নিহিনের গালে পট করে একটা চড় মেরে দিল। বেদবের সাথে থেকে তুইও বেদব হয়ে যাচ্ছিস। নিহিন ইরিংকে বিচার দিল, দেখো নতুন ভাইয়া, তোমাকে আবার বেদব বলছে। বেদব মানে কি জানো? বেদব মানে, হ্যাঁ নিহিন, বেদব মানে আমার মনে পড়েছে। আমি বেদব হলে তোমার বউকে বলে দাও সে বেদবিনী। সে মাঝরাতে একাবি আমার টি শার্টের কলার টেনে ধরেছে। এটাকে তোমরা হ্যারেস করা বলো না? বেদবিনী বলতে সম্ভবত কিছু নেই ভাইয়া, আমি এটা কখনো শুনিনি। নিহিন কিছুক্ষণ ভেবে বলল। ইরিং তা শুনে জিজ্ঞেস করল, বেদবের ফিমেল জেন্ডার তাহলে কি নিহিন? অসহ্য, পাগলে সে জুটেছে একটা। দিশা তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। নিহিন ইরিংকে একদম চোখ ছাড়া করছে না। কেন যেন তার নতুন ভাইয়াকে খুব ভালো লেগেছে, খুব ভাব হয়ে গেছে তার সাথে। আজ রাত থেকে সে তার সাথেই থাকবে। সে নিজেকে ইরিংয়ের টিচার ভাবতে শুরু করেছে। আজ ভোর থেকে বাড়িতে বিয়ের বেশ তোড়জোড় শুরু হয়েছে। দিশার বড় চাচার ছেলে আবিদের সাথে ছোট ফুপুর মেয়ের রাত্রির বিয়ে। আজ রাতে গান বাজনার আয়োজন করা হয়েছে। কাল মেহেন্দি। সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। বাড়ির ছেলেমেয়েরা সবাই রিহার্সাল করতে শুরু করেছে। বড়রা কেউ কেউ বসে দেখছে। ইরিং দিশার দাদির পাশে নিহিনকে কোলে নিয়ে এক কোণে বসে বসে সেসব অবাক চোখে দেখছে। সবাই আছে, শুধু দিশা নেই। দিশার দাদি ইরিংকে বললেন, দাদু ভাই, তোমার নাম কি সত্যি ইরিং? হ্যাঁ, নামটা বেশ অদ্ভুত, কিন্তু আদরে। আদরে মানে কি? আদরে মানে যা শুনলে আদর করতে ইচ্ছে করে। কিন্তু তুমি বাংলায় এত কাঁচা কেন? নিহিন সাথে সাথে বলে, শুধু বাংলা না দাদিমা, নতুন ভাইয়া ইংরেজিতেও খুব কাঁচা। কাল অনেস্টকে হনেস্ট উচ্চারণ করেছে। তারপর আমব্রেলা মানেও বলতে পারিনি। অবশ্য ব্যাপার না, আমি শিখিয়ে দেব। ইরিং লজ্জা পেয়ে মাথা নিচু করল। দাদিমা ইরিংকে বললেন, ভুল হতেই পারে। মানুষ মৃত্যু পর্যন্ত শিখতে থাকে দাদু ভাই। লজ্জা পেলে তো শিখতে পারবে না। তা তুমি পড়াশোনা কদ্দূর করেছ? অনার্স ফাইনাল দিয়েছি আগামী মাসে। আগামী না দাদু, গত মাস হবে। আগামী মাস হলো পরের মাস। ও আচ্ছা, কোন বিষয়ে? ইরিং ফোন বের করে ডিকশনারিতে সার্চ করল। অতপর বলল, বাংলায় বলে প্রাণ রসায়ন, আর ইংরেজিতে বলে বায়োকেমিস্ট্রি। বাহ, নাম শুনেই তো মনে হচ্ছে বেশ কঠিন বিষয়। তাই ইংরেজি বাংলায় এত দুর্বল হলে চলবে না, আরও চর্চা করতে হবে বলে দাদিমা ইরিংয়ের গায়ে হাত রাখলেন। জি, আমার কথাই আসলে মাঝে মধ্যে একটু আটকে যায়। অনেকদিন বিদেশ থেকেছি তো। নিহিন বলল, কেন বিদেশি তুমি ইংরেজিতে কথা বলতে না? ইরিং উত্তর দেবার আগে দাদিমা হঠাৎ খেয়াল করলেন ইরিংয়ের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশ ঠান্ডা। উনি হঠাৎ কপালে হাত দিতেই ইরিং উঠে দাঁড়ালো। কি কি করছেন? তোমার শরীর তো দেখি মরা মানুষের মতো ঠান্ডা। কই না তো। নিহিন হাসতে হাসতে গড়িয়ে পড়ল, দাদিমা, নতুন ভাইয়া খুব কোলে উঠলে মনে আমি মেঘের দেশে ভেতর বসে আছি। এই জন্যই তো কোলে বসি সব সময়। এরই মাঝে আবিদ এসে এগিয়ে এলো। এ কি ইরিং, তুমি রিহার্সাল করবে না? কিসের? কিসের আবার? রাতে ডান্স পারফর্ম করবে না? না, আমি ওসব পারি না। পারি না মানে কি? হ্যাঁ, আমি জামাই হয়ে ডান্স পারফর্ম করব আর তুমি থাকবে না? এসো, তুমি আমার সাথে নাচবে। না, আমি পারবো না। তুমি বাবার বন্ধুর ছেলে, আমার ছোট ভাইয়ের মতো তুমি। এখানে সবাই তোমার আপন। একটু নাচলে কিচ্ছু হবে না। বললাম তো পারি না। তোমার সরি আপনার বোন দিশাও তো নেই। কই, তাকে তো জোর করছে না। ওই একটু ওরকমই। তাহলে আমি একটু ওরকমই। দিশা পেছন থেকে এসে উত্তর দিল, আমি কিরকম? আমি ওরকম হলে আপনি ওরকম। আমি রাতে ঢ্যাং ঢ্যাং করে নাচ করব। তাহলে কি আপনিও নাচ করবেন? না। এবার বুঝলেন তো আমাদের পার্থক্য? জি। আর আমার পেছনে লাগতে আসবেন? না। আর কতদিন থাকবেন আমাদের বাড়িতে? কিছুদিন। কিন্তু রাতে ইরিংকে একদমই ছাড়া হলো না। নাচ গান না হোক, একটা কবিতা হলেও তাকে বলতেই হবে। ইরিং বেশ বিপদে পড়ল। সে তো কবিতাও জানে না। দিশা চুপচাপ এক কোণে বসে আছে। নিহিন ইরিংয়ের কানে কানে কবিতা শিখিয়ে দিল। নিহিন এও বলল, এই কবিতা বলে দিশা খুশি হবে। ইরিং বলতে শুরু করল, আমার নাম ইরিং, দিশা একটা ফড়িং। আমরা নাচি তিরিং বিরিং।
বাকি লাইনগুলো আর বলা হলো না। তার আগেই দিশাবাদে সবাই হো হো করে হেসে উঠল। ইরিং মাথা নিচু করে সভা থেকে উঠে গেল, কিন্তু সেদিকে কারো খেয়ালই নেই। সবাই হেসে হেসেই মশগুল। এরই মাঝে আবিদের মা ধমক দিয়ে বললেন, ছেলেটাকে নিয়ে কি শুরু করেছিস তোরা? ও কি চিড়িয়াখানার জন্তু নাকি? তোরা কি জানিস ওর মানসিক অবস্থা আমাদের মতো নয়? হ্যাঁ চাচি, ও যে একটা পাগল তা তো বুঝতে পেরেছি, বলেই আবার সবাই হাসিতে মশগুল হয়ে পড়ল। দিশার এসব মোটেও ভালো লাগছে না। সে নিজেও সভা ছেড়ে উঠে গেল। এরিংয়ের রুমের পাশ দিয়ে যেতে গড়গড় করে বমির আওয়াজ পেল। হঠাৎ চাচির বলা কথা মনে পড়ল দিশার। অন্ধকারে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি কি হয়েছে? আপনি কি অসুস্থ? এরিং তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে মুখ মুছে বেরোল। আপনি আমার রুমে? বমির আওয়াজ পেলাম। অসুস্থ নাকি? অ্যাভোমিন দেব? এরিং হাসতে হাসতে বলল, না না, অসুস্থ না। আই অ্যাম অলওয়েজ ফিট। একটা জিনিস দেখবেন, অবশ্যই আমার রুমে আসুন। দিশা ওকে নিজের রুমে নিয়ে গেল। এরিং দিশার খাটে বসে বেশ মনোযোগ দিয়ে ঘরটা দেখছে। খুব গোছানো ঘর। বেড সাইডে ফ্রেমে বাঁধা গোলমূলদই ঝুটি করা একটা পিচি মেয়ের ছবি, সম্ভবত দিশা বাবার কোলে। পাশে মা দাঁড়িয়ে আছে খয়েরি রঙের শাড়ি পরে। দিশা আলমারি খুলে কিছু একটা খুঁজছিল। এরিং জিজ্ঞেস করল, এই বাচ্চা মেয়েটা কি আপনি? দিশা মুচকি এসে বলল, হ্যাঁ। খুব কিউট ছিলাম না ছোটবেলায়? এখন তো শাকচুনি হয়ে গেছি। শাকচুনি কি? তেঁতুল গাছের ভূত। বলে দিশা হো হো করে হাসতে শুরু করলো। তারপর আবার বলল, এখন নিশ্চয়ই বলবেন না তেঁতুল কি? ইরিং বলল, আমি সত্যি জানি না তেঁতুল কি। আচ্ছা, আর ঢং করতে হবে না। এবার দেখো তো এটা কি, মনে পড়ে তোমার? দিশা হঠাৎই ইরিংকে তুমি সম্বোধন করতে শুরু করলো। দিশা ওকে একটা ছোট্ট কাচের বক্স দিল। কি আছে এতে, খুলেই দেখো। ইরিং খুলে দেখল একটা মরা লাল রঙের ফড়িং। মরে শুকিয়ে গেছে, কিন্তু লাল রংটা এখনো আছে। কি এটা? লাল ফড়িং তুমি দিয়েছিলে মনে আছে? ও, এটাই বুঝি ফড়িং? ফড়িং তো বেশ সুন্দর, একদম আপনার মতো। দীপ্ত, তোমার কি হয়েছে বলো তো? এমন করছো কেন তুমি? যেন কিছুই চেনো না, কিছুই বুঝতে চাও না। আমার প্রত্যাখ্যানের এভাবে প্রতিশোধ নিতে চাও? কিসের প্রত্যাখ্যান? কিসের প্রতিশোধ? চাচা চাচির বিরুদ্ধে গিয়ে তোমার সাথে সংসার করতে পারিনি বলে? ইরিং বিস্ময়ের সাথে বলল, কিসব বলছেন? আপনি কি সত্যি সত্যি পাগল? পাগল আমি না দীপ্ত, পাগল হয়ে গেছো তুমি। আমাকে চিনতে পারছো না তুমি? দিশা ইরিংয়ের চিবুক দুহাতে স্পর্শ করতে চাইলে ইরিং উঠে গিয়ে বেলকুনির কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের তারাগুলোর দিকে একদৃষ্টি চেয়ে আছে। দিশা নিজেও পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করল, তোমার কি কিছুই মনে পড়ে না? এরিং কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে আবার নিজের ঘরে চলে এলো। এই পৃথিবী বড় বিচিত্র। পৃথিবীর মানুষগুলো আরো বেশি বিচিত্র। তারা অতীত নিয়ে ডুবে থাকতেই ভালোবাসে, হোক সে অতীত তিক্ত, মধুর অথবা বিধুর। দিশারা যাবার কেমন যেন সব গলিয়ে যাচ্ছে। দীপ্ত চলে যাবার পর থেকে এরকম তার প্রায়ই হয়। এর রাতের বেলাও চোখের সামনে যেন হাজার হাজার লাল নীল রঙের ফড়িং উড়ছে। সেই তীব্র রঙের ঝটায় চোখ ঝাপসা হয়ে আছে। তারপর আর কিছু মনে নেই। গভীর রাতে জাগা পেয়ে খেয়াল করল বড় চাচি তার মাথায় জলপটি দিয়ে দিচ্ছেন। দিশার বাবা মারা যান। দিশার বয়স তখন ৮। বাবা মারা যাবার কিছুদিন পর দিশার মায়ের আবার নতুন সংসার শুরু হয়। সে সংসারে ঠাঁই হলো না দিশার। বড় চাচি তার মায়ের অভাব পূরণ করেছে সূক্ষ্মভাবে, আর ছোট চাচার ছেলে নিহিন পূরণ করেছে ভাইয়ের অভাব। কিন্তু দীপ্তর অভাব, তা কি পূরণ করতে এসেছে ইরিং নামের অদ্ভুত কেউ? নাকি কিছু অভাব কখনোই পূরণ হবার নয়? দিশা জ্বরের ঘরে উঠে বসার চেষ্টা করল। চাচি, ওর কি হয়েছে বলো তো? কার কি হয়েছে? দীপ্তর। আমাকে চিনতেই পারছে না? দিশা মা, ও দীপ্ত নয়, ওর নাম ইরিং। তোর চাচার বন্ধু ইমতিয়াজ সাহেবকে চিনিস না? ওনার ছেলে। ইমতিয়াজ চাচা আবার ছেলে আছে নাকি? আগে তো দেখিনি। আছে তো, ইরিং। ও বাইরে পড়াশোনা করে তাই এখানে কম আসে। না না, মিথ্যে কথা। ও কোনো ইরিং ফিরিং নয়, ও দীপ্ত। একজন মানুষের সাথে অন্যজন মানুষের এত মিল হতে পারে না। ইরিং কি সত্যি দীপ্তর মতো হুবহু? হ্যাঁ। তবে কি আমি মিথ্যে বলছি? দীপ্তর কোনো ছবি নেই আমার কাছে। না হলে তোমাদের সাথে সাথেই প্রমাণ দেখাতাম আমি। এসব তোর মনের ভুল মা, মোটেও আমার মনের ভুল নয়। তুমি তো বললে ইরিংয়ের মানসিক অবস্থা আমাদের মতো নয়। তার মানে ও অসুস্থ? হয়তো অসুস্থতার জন্যই ভুলে গেছে আমাকে। আমি ঠিক ওকে সব মনে করাবো, দেখো। অসুস্থ ইরিং না, অসুস্থ তুই। আজ 4.5 বছর হলো পড়াশোনা ছেড়েছিস, ঘরকুনো আর বদমেজাজি হয়ে গেছিস।
হঠাৎ হঠাৎ দীপ্তকে দেখিস অজ্ঞান হয়ে যাস। আর ইরিংয়ের কথা এ কারণে বলেছি, কারণ তোরা ওকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছিলি। ও আমাদের অতিথি, থাকবেই বা কদিন। আর তোর চাচা বলেছে ওর স্বভাবই নাকি এমন, মাঝে মধ্যে কোথায় আটকে যায়, গুলিয়ে ফেলে। ছোটবেলায় কোনো একটা অসুখের কারণে এমন হয়েছে নাকি। তাই আমি বলেছি ওর মানসিক অবস্থা আমাদের মতো নয়। মিথ্যে কথা। এমন অসুখ হলে বায়োকেমিস্ট্রির মতো কঠিন সাবজেক্ট কেউ পড়তে পারে না। আমি আবারও বলছি চাচি, ও কোনো ইরিং নয়, ও আমার দীপ্ত। মরা মানুষ কখনো ফিরে আসে এমন শুনেছিস তুই? তোমরা ওকে মেরে ফেলতে পারোনি। ও ফিরে এসেছে আমার কাছে। হয়তো কোনোভাবে সব ভুলে গেছে বা ভুলে যাবার অভিনয় করছে। দিশার বড় চাচি আর কোনো কথা বাড়ালেন না, চুপচাপ দিশাকে জলপটি দিয়ে দিলেন। দিশা জ্বরের ঘরে আবার প্রলাপ বকতে শুরু করল। সে প্রলাপে ছিল মার কথা, বাবার কথা আর দীপ্তর কথা। গভীর রাতে তার জ্বর কিছুটা নামল। পাশে চাচি নেই, ইরিং বসে আছে ঘরের আলো জ্বালিয়ে। দিশা চোখ পিটপিট করে চাইতেই ইরিং হাসি মুখে বলল, আমার অসুস্থতার খোঁজ নিতে এসে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন। তুমি চলে যাওয়ার পর থেকে আমি প্রায় রাতেই এমন হই। আপনার জন্য একটা গিফট আছে। না না, একটা নয়, অনেকগুলো। সত্যি? দাও তবে। ছাদে যাবেন? না, এত রাতে ছাদে গেলে বাড়ির সবাই বলবে আমি আবার পাগল হয়ে গেছি। আমি আছি তো, কেউ কিছু বলবে না। দিশা যেন মুহূর্তে একরাশ ভরসা পেয়ে গেল। আজ ভরা পূর্ণিমা, আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘ নেই। রূপালি তারাগুলো ক্রিস্টাল পাথরের মতো ঝিকমিক করছে। একটা কাচের কৌটো ওর হাতে দিয়ে খোলার ইশারা করল। কৌটো খোলার সাথে প্রায় কয়েকশো রং বেরঙের ফুরিং তা থেকে বেরোতে শুরু করল। লাল, নীল, হলুদ, কালো, আরও প্রায় অনেক রং। এত রঙের ফড়িং দিশা আজ প্রথম দেখছে। পুরো আকাশটাই যেন হাজার রঙের বৃষ্টি হচ্ছে। আর সেই রঙিন বৃষ্টির তালে তালে দিশা হাসছে, রঙিন হাসি হাসছে। আজ অনেকদিন পর সে এমন হাসি হাসছে। ইরিং মুগ্ধ চোখে কেবল চেয়ে আছে। এত ফড়িং এই ছোট্ট কৌটায় কি করে আসলো? এসব ভাবার সময় নেই আজ দিশার। দোলনায় বসে বসে দোল খেতে খেতে প্রায় অনেকক্ষণ পর দিশা বলল, এরপরও তুমি বলবে তুমি দীপ্ত নাও? আর কত নিজেকে লুকিয়ে রাখবে আমার কাছে? আপনিও নিজেও নিজেকে লুকিয়ে রাখেন না। কার কাছে? এই পৃথিবীর সবার কাছে। দিশা নামের চঞ্চল মেয়েটাকে লুকিয়ে রাখেন না, নিজেকে সবসময় আড়াল করেন না। বিধবাদের এত চঞ্চলতা দেখাতে নেই। বিধবারা অলক্ষণে। বিয়ের আগে কেউ বিধবা হয় না আমার জানা মতে। আমাদের বিয়ে হয়েছিল দীপ্ত। ইরিং মুচকি এসে বলল, আমি দীপ্ত নই। দিশা হাত ধরে টেনে ইরিংকে দোলনায় বসালো। আর কত নাটক করবে তুমি? মারা গেলে বলো মারা গেছো, আর বেঁচে থাকলে বলো বেঁচে আছো। আচ্ছা, আপনার কি মনে হয় আমি মৃত না জীবিত? মৃত অথবা জীবিত, এসবে আমার কিচ্ছু যায় আসে না। এসব ভাবার আমার ইচ্ছেও নেই। তুমি ফিরে এসেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এরিং আবার মুচকি এসে বলল, আমার পুরো নাম কি জানেন? দিশা চট করে উত্তর দিল, দীপ্ত ডি ক্রুজ। তাই? হ্যাঁ। তোমার কি মনে হয় আমি এই 4.5 বছরে সব ভুলে গেছি? শুরু থেকে সব মনে আছে আমার। বরং তুমি হয়তো ভুলে গিয়েছো বা ভুলে যাবার নাটক করেছ। তুমি হচ্ছ চার্জের সেই কিউট ছেলেটা, যার জন্য আমি আবার নতুন করে হাসতে শিখেছিলাম। আবার যার জন্য এখন হাসতে আবার ভুলে গিয়েছি আমি। ইরিং কোনো উত্তর দিল না। সে অবাক হয়ে মেয়েটার কথা শুনছে। আজ দিশার প্রত্যেকটি কথা ইরিংয়ের খুব শুনতে ইচ্ছে হচ্ছে। দিশা হেসে হেসে গড়িয়ে পড়ছে ইরিংয়ের কাঁধে। ইরিং বলল, আজ আমাকে আপনার গল্প শোনাবেন? দিশা ইরিংয়ের কাঁধে মাথা রেখে বলল, আমার গল্প নয় দীপ্ত, আমাদের গল্প। তোমার আর আমার গল্প। দিশা কিছুক্ষণ থেমে বলতে শুরু করলো, গল্পটা কবে থেকে শুরু হয়েছিল বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তখন আমি সবে ক্লাস 3-তে পড়ি। বাবা হঠাৎ মারা গেল হার্ট অ্যাটাকে। তারপর মা আমাকে নিয়ে নানা বাড়িতে ফিরে গেল। কিছুদিন পর মায়ের আবার বিয়ে হলো, আর আমাকে বড় চাচা এ বাড়িতে ফিরিয়ে আনলো। কিন্তু হঠাৎ মা বাবা দুজনকে একসাথে হারিয়ে আমি একদম চুপচাপ হয়ে গেলাম। বড় চাচা ভাবলেন বাড়ি থেকে দূরে কোথাও থাকলে হয়তো আমি সব ভুলতে পারবো। তাই পরের বছর আমাকে পাঠিয়ে দিল বাড়ি থেকে অনেক দূরের এক বোর্ডিং স্কুলে। আর স্কুলের পাশে কি ছিল বলো তো? কি ছিল? কি আবার তোমাদের চার্চ? তুমি তো চার্চের অরফ্যানেজে থাকতে, মনে নেই তোমার? জি না। তুমি কি করতে জানো? তুমি প্রতিদিন দেরি করে স্কুলে আসতে। আমি যেদিন প্রথম দিন স্কুলে গেলাম সেদিনও তুমি তাই করলে। আর মিস প্রতিদিন তোমাকে বলল, দীপ্ত দি ক্রুজ, তুমি সবার সামনে 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকবে। আর সবাই তখন তোমাকে দেখে হাসতে শুরু করলো। আর তুমি কান ধরে ভেঙচি কেটে দিলে। সেদিন আমি তোমার কাণ্ড দেখে
বহুদিন পর আবার হেসেছিলাম। তোমার স্কুলে দেরি করে আসার প্রতিদিনের অজুহাত কি ছিল বলো তো? কি ছিল? ফড়িং ধরা। তোমাদের চার্জে নাকি সকালবেলা করে রং বেরঙের ফড়িং আসতো, আর সেসব ধরে স্কুলে আসতে আসতে নাকি তোমার দেরি হয়ে যেত। স্কুলে তোমার নিকনেম হয়েছিল ফড়িং লাভার। আমি তোমার ফড়িং এর কালেকশন দেখতেই মূলত তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম। কত চেয়েছি, একটা ফড়িং দাও, লাল ফড়িংটা দাও, কিন্তু না, তুমি আমাকে একটাও দিতে না। মরে গেলে ফড়িংগুলোকে যত্ন করে অন্য একটা বক্সে তুলে রাখতে। ক্লাস 10-এ স্কুলের বিদায় অনুষ্ঠানে সবাই সবাইকে কিছু না কিছু গিফট করলো, আর তুমি কি দিলে আমাকে? লাল টুকটুকে একটা ফড়িং। ফড়িং দিয়েও কাউকে প্রপোজ করা যায়? ফড়িং লাভার দীপ্তর দ্বারাই এটা সম্ভব, তাই না? হয়তো। তারপর থেকে আমি হয়ে উঠলাম ফড়িং লাভারের স্পেশাল লাল ফড়িং। এসএসসির পর আমরা ওই স্কুলের কলেজ সেকশনে ভর্তি হলাম। এইচএসসির আগে আগে একদিন তুমি হঠাৎ বললে, এই বিয়ে করলে কেমন হয়? ফ্রেন্ড সার্কেলে ওরা মজা করে একটা বিয়ের আয়োজন করলো। আমাদের কাজী সাহেব হোসেন বলল, লাল ফড়িং, তুমি কি ফড়িং লাভার দীপ্ত ডি ক্রুজকে বিবাহ করতে সম্মত? সাত পাঁচ না ভেবে হুট করে বললাম, কবুল কবুল কবুল। তুমিও হাসতে হাসতে বললে, ইয়েস, আই ডু, আই ডু, আই ডু। হা হা হা। মজার বিয়ে, তাই না? কিন্তু এই মজা রইল না, তাই তো? এই তো, তোমার সব মনে পড়ে গেছে। আমি শুধুমাত্র আন্দাজ করেছি। যাই হোক, আমরা লুকিয়ে বিয়ে করেছি, হুট করে পুরো কলেজে জানাজানি হয়ে গেল। স্কুল থেকে আমার বাড়িতেও জানানো হলো আমি একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছি। আমরা বুঝলাম পরের দিন বড় চাচা এলে বড় রকমের ঝামেলা বাঁধবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম সত্যি সত্যি বিয়ে করব আমরা। উনি পৌঁছার আগে আমরা রেজিস্ট্রি করে নিলাম। আমাদের ফ্রেন্ড হোসেন, শিহাব, রিমো, নীলা, মিহির ওরা কি করে যেন সব ম্যানেজ করে দিল, তাই না? তারপর আমরা ঠিক কি করলাম? কি? তারপর আমরা ঠিক করলাম সে রাতেই আমরা পালাবো। কারণ আমরা তো তখন সত্যি সত্যিই স্বামী স্ত্রী। কিন্তু বিধির বাম, চাচার পরের দিন না এসে সে রাতে এলেন। আমাকে বললেন, তোর আর কলেজে পড়ার দরকার নেই, বাড়ি চল। হ্যাঁ, সেদিন আর আমাদের পালানো হলো না। তুমি নিশ্চয়ই বাস স্ট্যান্ডে এসেছিলে, আমার জন্য অপেক্ষা করছিলে। আচ্ছা, কি নিয়ে এসেছিলে? জমানো ফড়িংগুলো সাথে করে এনেছিলে, তাই না? ইরিং কোনো উত্তর দিল না। দিশা বলল, বাড়ি পৌঁছার আগেই ট্রেনে পরের দিন সকালে পেপারে কি হেডলাইন দেখলাম জানো? কি? সেন্ট হলি চার্চের এক কিশোরীর নিজ কেবিনের সিলিং ফ্যানের ঝুলে আত্মহত্যা। ইরিং বলল, উনি কি সত্যি আত্মহত্যা করেছিলেন? তা তো তুমি ভালো জানো দীপ্ত। বলো না সত্যি, কি আত্মহত্যা করেছিলে নাকি অন্য কিছু? অন্য কিছু কেন মনে হয়? আমি হেডলাইনটা পড়ে চাচার দিকে তাকালাম। তিনি আমার দিকে না তাকিয়ে ট্রেনের জানালায় মনোনিবেশ করলেন। তারপর এই বিষয়ে আর কোনো কথা হয়নি। তারপর কি হলো? ফিরে এসে ইশতিয়াকের সাথে বিয়ে? না, বিয়ে ঠিক করলে তাকে বিয়ে করতে হবে নাকি? দিশা কিছুক্ষণ থেমে পাল্টা প্রশ্ন করল, এক সেকেন্ড, এক সেকেন্ড, তুমি ইশতিয়াককে কি করে চেনো? ইরিং ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি রেখা ফুটিয়ে বলল, আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জানি। চাচার সাথে ফিরে আসার পর থেকে আপনার মানসিক অবস্থা একটু একটু করে অবনতি হলো। সারাদিন রাত দীপ্তকে চোখের সামনে দেখতে পেতেন। হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান ফিরে কান্নাকাটি করা, দীপ্তর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করা, অথবা কখনো চাচাকে দায়ী করা। আমি নিশ্চিত বড় চাচা তাকে মেরে ফেলেছে। কি করে নিশ্চিত? আমি দীপ্তর নিউজটা পুরোটা পড়ার পরই প্রথমে মিহিরকে ফোন করলাম। ততক্ষণে আমার শরীর রীতিমতো কাঁপতে শুরু করেছে। মিহির ফোন ধরেই কাঁদতে কাঁদতে বলল, সব শেষ রে দিশা। আমি বললাম, হ্যাঁ রে, আমাকে বিধবা করে দিয়ে চলে গেল নিজের স্বার্থপরের মতো। একটু ধৈর্য ধরলে কি খুব বেশি ক্ষতি হতো? ধৈর্যের কথা বলতে আমার মনে হলো আত্মহত্যা করার মতো ছেলে দীপ্ত না, আত্মহত্যা করে অধৈর্য মানুষ। দীপ্ত যথেষ্ট ধৈর্যশীল আর বিবেচক। আমি মিহিরকে বললাম, তুই ভালো করে খোঁজ নে, ও আত্মহত্যা করেনি। আমার চাচা ওকে খুন করেছে লোক লাগিয়ে। একথা বলা মাত্রই চাচা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিল ট্রেনের জানালা দিয়ে। চাচার হাতে পায়ে ধরলাম, একবার তাকে সেই দেখা দেখব। কিন্তু না, চাচা বলল বোর্ডিংয়ের দিনগুলো ভুলে যেতে। দীপ্ত নামের কোনো অস্তিত্ব যে আমার জীবনে ছিল তা ভুলে যেতে। সবকিছুই যেন দুঃস্বপ্ন ভেবে নেই। বাড়ি আসার পর আমার ওখানকার বন্ধুরা অনেকভাবে যোগাযোগ করেছে আমার সাথে, যোগাযোগ করার, কিন্তু তাদের সাথে আমার কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি। সে বছর আমার এইচএসসিও দেওয়া হলো না। কথা হলো পরের বছর অন্য কোনো কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষা দেওয়াবে।
কিন্তু আমি পড়াশোনা একদমই ছেড়ে দিলাম। আগের চঞ্চল দিশা আর দিশা রইল না। সে এখনকার বদমেজাজি খিটখিটে ঘরকুনো দিশায় পরিণত হলো। প্রায় রাতে ঝড়ের ঘোরে দীপ্তকে দেখতে পান আপনি, তাই না? প্রায় না, রোজ রাতেই দেখি। কোনোদিন জ্বরের ঘোরে অথবা কোনোদিন স্বপ্নের মাঝে। তাহলে আজ কেন দেখছেন না? আজও তো দেখছি, বাস্তবে দেখছি। এই তো তুমি। আবার বলছি আমি দীপ্ত নই। তাহলে কে তুমি? আমি ইরবেজ। দীপ্ত ডিক্রোজ মারা গেছে। দিশা প্রচণ্ড রেগে বলল, বলছি না দীপ্ত মারা যায়নি, ওকে মেরে ফেলেছে। কিন্তু কথা যখনই বলি তখনই সবাই আমায় পাগল বলে। আমার সাথে ফোনে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে মিহির আমাকে চিঠি লিখল। চিঠিটা বইয়ের ভিতরে লিখে পাঠিয়েছিল। চাচা জানতো আমি ওখানে বই খাতা সব রেখে এসেছি, তাই তিনি ভাবলেন ওখান থেকে আমার বন্ধু বইগুলো পাঠিয়ে দিয়েছেন। ইরিং নড়ে চড়ে বসল। কে ছিল চিঠিতে? নিজে পড়বে? পড়ে শোনালে শুনব। আমি বাংলা লেখা পড়তে পারি না, তবে বলাটা মোটামুটি শিখে গিয়েছি। এই দেখুন, আজ কোনো ভুল হচ্ছে না। পারো না পড়তে? ইরিং মাথায় বাম হাত রেখে মনে করার ভঙ্গিতে বলল, হয়তো পারতাম, ভুলে গেছি। দিশা নিজের ঘর থেকে চিঠিটা এনে ইরিংয়ের হাতে দিল। ইরিং চিঠিটা ভালো করে নেড়েচেড়ে বলল, পড়ে শোনান। দিশা চিঠিটা পড়তে শুরু করল। দিশা, খুব অল্প কথায় কিছু লিখছি তোকে। তোর সাথে অনেক যোগাযোগের চেষ্টা করেছি, তোর ফোন বন্ধ। বাড়ির টেলিফোনে ফোন করলেও তোর বাসা থেকে বলে তুই অসুস্থ, তোকে যেন বিরক্ত না করি। তাই আমার মনে হলো এই উপায়ে চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, আসল কথায় আসি। আমার মনে হয় তোর ধারণাই ঠিক। দীপ্ত হয়তো সুসাইড করেনি, যদিও পোস্টমর্টেম রিপোর্টে সুসাইডই লেখা আছে। আমি ওর লাশ কফিনে তোলা পর্যন্ত প্রত্যেকটা সময় ওর পাশেই ছিলাম। লাশ ধোয়াবার সময় পর্যন্ত ছিলাম। আমি লক্ষ্য করেছি শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা। তবে পুরো শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ঘাড়ের দিকে আমি কিছু পেয়েছি। কালশিটে পড়ে গিয়েছিল ফর্সা শরীরে রক্ত জমে। ঘাড়ের হাড় ভাঙ্গাও ছিল সম্ভবত। লাশ ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু ঘাড় বারবার কিছুটা হেলছিল, দোলছিল। মানে ছোট বাচ্চাদের ঘুমের ঘরে যেভাবে ঘাড় হেলে পড়ে। আমি পুলিশকে বলেছিলাম ব্যাপারটা। তিনি বললেন শক্ত দড়িতে ঝুলে মৃত্যুর জন্য এমন হয়েছে। হয়তো শ্বাস আটকাবার পর কষ্ট পেয়ে ছটফট বেশি করেছে, তাই ঘাড়ের হাড় বেকায়দায় পড়ে ভেঙে গিয়েছে। চিঠি পড়ার মাঝখানে হঠাৎ ইরিং বলে উঠল, মিথ্যে কথা। দিশা অবাক হয়ে বলল, কোনটা মিথ্যে কথা? পুলিশের কথা। তুমি নাকি দীপ্ত নও, তবে তুমি কি করে জানলে মিথ্যে কথা? আমার এমনিতেই মনে হলো। আমার এমন মাঝে মাঝে হয়। আপনাকে দেখেও প্রথম দিন কিছু একটা মনে হয়েছিল। কি মনে হয়েছিল? কিছু না, আপনি পড়ুন সম্পূর্ণ চিঠিটা। দিশা আবার পড়তে শুরু করলো। আমরা ভেবেছিলাম তুই দীপ্তকে অন্তত শেষবারের মতো দেখতে আসবি, যে করে হোক, কিন্তু তুই এলি না। তুই জানিস, মৃত্যুর পরও দীপ্তর চোখ দুটো সম্পূর্ণ খোলা ছিল। ওই চোখের দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। আমরা বুঝতে পারিনি তার মৃত্যু চোখের ভাষা। কে জানে, হয়তো তোকেই খুঁজছিল। ভালো থাকিস দিশা। ও, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। জানিস, দীপ্তর কবরের পাশে রোজই রং বেরঙের ফড়িং উঠতে দেখা যায়। শুধু একটা ফড়িং আসে না, দীপ্তর দিশা নামের লাল ফড়িং। ইতি মিহির। চিঠি শেষ করে দিশা খেয়াল করল ইরিং তার দিকে মায়াভরা চোখে একদৃষ্টি তাকিয়ে আছে। ইরিংয়ের চোখের তারা কিছুটা নীলাবর্ণ ধারণ করেছে। দিশা সেই চোখের তারা থেকে নিজের চোখ কিছুতেই সরাতে পারছে না। কোনো এক অচেনা মোহে আবদ্ধ হয়ে পড়েছে সে। ইরিংয়ের চোখে নীলচে তারার আলোয় আবদ্ধ হচ্ছে সে। আমার আপনাকে কিছু বলার আছে দিশা। হুঁ, বলো না। দিশা যেন এখনো ঘোরের ভিতর রয়েছে। হঠাৎ ইরিংয়ের আত্মচিৎকারে দিশার ঘোর কাটল। কাঁধে গুলি লেগেছে। পেছন থেকে কেউ কাঁধ বরাবর গুলি করেছে। ইরিং মুহূর্তে নিস্তেজ হয়ে ঢলে পড়ল দিশার ওপর। দিশা এসবের কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কি হলো? দিশার হৃদস্পন্দন প্রবল বেগে বাড়ছে। ইরিং সে স্পন্দন অনুভব করতে পারছে। দিশা ব্যস্ত হয়ে বলল, হঠাৎ কি হলো তোমার? অসুস্থ লাগছে? একবার বলো কি হয়েছে। দীপ্ত, তুমি মারা যাচ্ছ? ইরিং নিস্তেজ স্বরে বলল, ভয় পাবেন না। আমি দীপ্তডি ক্রুজ নই যে এত তাড়াতাড়ি মারা যাব। আমি ইরবেজ। আমাকে একটু আপনার হৃদস্পন্দন অনুভব করতে দিন। আবার বলছি, ভয় পাবেন না, আমার কিচ্ছু হবে না। দিশা তখনও বুঝতে পারছে না সম্পূর্ণ ব্যাপারটা। ইরিং হঠাৎ এভাবে নিস্তেজ হয়ে পড়ার কোনো কারণই খুঁজে পাচ্ছে না সে। ইরিং নিজেই বলল, আমার কাঁধে গুলিটা বের করবার ব্যবস্থা করুন প্লিজ। দিশা ইরিংয়ের কাঁধে চোখ রাখতেই বেশ হকচকিয়ে উঠল।
সে এতক্ষণ বুঝতে পারেনি ইরিংয়ের কাঁধে গুলি লেগেছে। বুঝবে বা কি করে? লাল রঙের ধারা নেই তো, কাঁধ বেয়ে পড়ছে সাদা রঙের ধারা। ইরিংয়ের চোখ আবার নীলাভ হয়ে উঠতে শুরু করেছে। এসব কি দীপ্ত? দিশা ভয়ের তো গলায় জিজ্ঞেস করল। আপনাকে তো আজ সব বলতে চেয়েছিলাম দিশা। আমার সমস্ত ফ্লুইড শেষ হবার আগে কিছু একটা ব্যবস্থা করুন। আপনারা যেমন অতিরিক্ত ব্লিডিং এর কারণে মারা যান, তেমনি অতিরিক্ত ফ্লুইড বেরিয়ে গেলে হয়তো আমিও ধীরে ধীরে। না না, কিছু হবে না তোমার দীপ্ত। ইরিং দিশার কাঁধে ভর দিয়ে নামছে সিঁড়ি বেয়ে। হঠাৎ নিহিনের মা ছোট চাচির মুখোমুখি পড়ে গেল ওরা। কি ব্যাপার দিশা? এই ছেলের কি হয়েছে? তোর সাথে এ তো ভোরে ছাদ থেকে নামছে এমন ঝিমিয়ে ঝিমিয়ে চোখ বন্ধ করে। ইরিং দিশার কানে কানে বলল, ব্যাপারটা যেন সে গোপন করে চাচির কাছ থেকে। দিশা অমনি চট করে বলল, ও কিছু নয় চাচি, মদ খেয়ে ঝিমুচ্ছে। ওর নাকি মদ খাবার অভ্যেস আছে, তবে আজ একটু বেশি হয়ে গেছে। আমি ছাদে গিয়ে দেখি এই অবস্থা। তুমি নিহিনকে একটু পাঠিয়ে দাও আমার কাছে। শার্ট খুলে দিয়ে ইরিংকে বিছানায় ওপর করে শুয়ে রেখেছে দিশা। ব্যথায় সে বেশ কাতরাচ্ছে। নিহিন রুমে আসার সাথে সাথেই দিশা দরজার ছিটকিনি আটকে দিল। নিহিন ঘুম ঘুম চোখে বলল, এত সকালে কেন ডেকেছ বুবু? কি হয়েছে? তোর নতুন ভাইয়া অসুস্থ নিহিন, আমাদের দুজন মিলে তাকে সুস্থ করতে হবে। পারবি না? নিহিন ব্যস্ত হয়ে বলল, বলো কি বুবু? নিহিন বিছানায় উঠে গিয়ে ইরিংয়ের পাশে বসল। তোমার কি হয়েছে নতুন ভাইয়া? ইরিং বলল, এক গ্লাস পানি খাবো। দিশা নিহিনকে পাঠালো পানি আনতে। ইরিংয়ের ব্যাপারে কাউকে কিছু না বলতে কড়াভাবে নিষেধ করল সে। অবশ্য নিহিনের প্রতি দিশার অটুট বিশ্বাস। পানি খাওয়ানোর পর দিশা মোমের আগুনে ছুরি গরম করতে করতে নিহিনকে বলল, তোর ভাইয়ার ডান হাত শক্ত করে ধর, একদম যেন নড়াতে না পারে। ইরিং কোকাতে কোকাতে হেসে বলল, এই পুচকু ছেলে আমাকে ধরবে শক্ত করে? তুমি পারো দিশা। দিশা বলল, এই নিহিন, ওর হাত খাটের সাথে বেঁধে দে তো শক্ত করে, যেন হাত নাড়াতে না পারে। আর মুখও বেঁধে দে। আলনা থেকে আমার একটা ওড়না এনে। মুখ কেন বেঁধে দেবো বুবু? গুলি বের করবার সময় চেঁচাবে নয়তো। নতুন ভাইয়ের গুলি লেগেছে, রক্ত তো বেরোচ্ছে না। সাদা সাদা এসব কি? চুপ থাকতো নিহিন, আমাকে কাজ করতে দে। দিশা ছুরি দিয়ে ইরিংয়ের কাঁধ থেকে গুলি বের করলো অতি কষ্টে। সাধারণত সিনেমায় ব্যাপারটা যত সহজে দেখায়, বাস্তবে তা অতটাই সহজ নয়। তার কাঁচা হাতের কাজে ইরিংয়ে যাচ্ছে তা অবস্থা। ব্যথা আরও দ্বিগুণ বেড়েছে। সে নিহিনের কোলে মাথা রেখে শুয়ে আছে। দিশা ব্যান্ডেজ করে দেওয়ার পর ওর মাথা নিজের কোলে নিয়ে নিল। খুব কষ্ট হচ্ছে দীপ্ত? একটু থাক, মিথ্যে বলতে হবে না। অনেক বেশি কষ্ট হচ্ছে তা বুঝতে পারছি। একটু ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। হুঁ। ধীরে ধীরে গভীর ঘুমের দেশে তলিয়ে যায় ইরিং। হঠাৎ আচমকা কোনো স্বপ্নে ঘুম ভেঙে যায় তার। আবার কেমন সবকিছু এলোমেলো লাগছে। ঘাড়ে কেমন অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। উঠে গিয়ে ড্রেসিং টেবিলে নিজেকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলো ইরিং। ঘাড়ের দিকে ভালোভাবে লক্ষ্য করল, না, কোনো আঘাতের চিহ্ন নেই। কাঁধের গুলির জখমও নেই, ব্যথাও নেই বললেই চলে। দিশানিহীনকে ইরিংয়ের পাহাড়ে রেখে গিয়ে ফ্লোরের সমস্ত সাদা রক্তের দাগ সাবধানে মুছে ফেলেছে। রং সাদা হওয়ায় কারো চোখে তেমন একটা পড়েনি। ইরিংকে নিয়ে তার নিজেরও এখন বেশ সন্দেহ হতে শুরু করেছে। চিকেন স্যুপ হাতে নিয়ে ঘরে ঢুকে দেখল ইরিং আয়নার সামনে বেশ কৌতূহলী হয়ে ভাবে চেয়ে আছে। আর পাহারাদার নিহিন আরাম করে ঘুমাচ্ছে। দিশা ইরিংয়ের হাত ধরে টেনে নিয়ে এসে বসালো। শাসনের সুরে বলল, আমি একটু উঠে গিয়েছি আর নিজে উঠে পড়েছ? তোমার এখন বিশ্রাম দরকার দীপ্ত। তোমার ফেভারিট চিকেন স্যুপ এনেছি, চটপট খেয়ে নাও। আর ব্যথা কমার কিছু ওষুধ এনেছি, খেয়ে নাও। ব্যথা নেই আর, আমি ঠিক আছি। বললেই হলো ব্যথা নেই? শুধু শুধু মিথ্যে কথা বলা বন্ধ করো। সত্যিই নেই, আমি ঠিক আছি দেখো। পেছন ঘরে নিজের কাঁধ দেখালো সে। সত্যি আঘাতের কোনো চিহ্ন নেই। দিশা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। এই তো কিছুক্ষণ আগে কি মারাত্মক জখম হয়েছিল। নিজের অজান্তে ক্ষতস্থানে হাত দিল সে। ইরিং ওর হাত ঘাড়ে নিয়ে বলল, তোমার দীপ্তর কি এখানে হাড় ভেঙেছিল? আমি জানি না, আমি তো তাকে শেষ দেখা দেখিনি। তারপর এক চামচ স্যুপ ইরিংকে দিতে দিতে বলল, তুমি তাহলে সত্যি আমার দীপ্ত নও, তাই না? ইরিং উত্তর দিল, আমি এসব খাই না দিশা, আমাকে শুধু একটু পানি দাও। আজ হঠাৎ তুমি বলে সম্বোধন করছো যে, আজ তুমি বলতেই ভালো লাগছে। দিশা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, কিন্তু তোমার রক্ত সাদা কেন ইরিং? তোমার রক্ত লাল না কেন? হিমোগ্লোবিনের জন্য। আমার হিমোগ্লোবিন নেই।
রেড ব্লাড সেল নেই, প্লেটলেট নেই, শুধু হোয়াইট সেল আছে। নিহিন হঠাৎ ঘুম থেকে উঠে পাশ থেকে বলল, নতুন ভাইয়া, এসব কি বলে বুবু? দিশা বলল, বুঝবি না, চুপচাপ বসে বসে স্যুপটা খেয়ে নে তুই, আমাদের কথায় কান দিস না। তারপর ইরিনকে বলল, রেড সেল না থাকলে শ্বাস নেবার পর তোমার রেসপিরেশন হয় কি করে? আমি তো শ্বাস নিই না দিশা। ইরিন হয়তো আরো কিছু বলতো, দিশার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু তার আগেই দরজায় কড়া নাড়লেন দিশার বড় চাচা। ঘরে ঢুকেই ইরিনকে বললেন, তৈরি হয়ে নাও ইরিন, তোমার বাবা এসেছেন, তোমাকে বাড়ি নিয়ে যাবে, তোমার এখানে থাকার দরকার নেই। দিশা ড্রয়িং রুমে ওকে দিয়ে দেখল সত্যি ইমতিয়াজ চাচা এসেছে। সোফায় বসে ইরিংয়ের জন্য অপেক্ষা করছে। ইরিং বাধ্য ছেলের মতো তৈরি হয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে নিচে নামল। ইমতিয়াজ সাহেব ছোট বাচ্চাদের মতো হাত ধরে টেনে নিয়ে গেলেন ওকে। যেতে যেতে ইরিং একবার পেছনে দিশার দিকে তাকালো। দিশা লক্ষ্য করল ইরিংয়ের চোখের তারা আবার হালকা নীলাভ হয়ে উঠেছে। দিশার মনে হলো দীপ্তর মতো ইরিংও তার কাছ থেকে বহুদূর চলে যাচ্ছে, হয়তো শত আলোকবর্ষ দূরে। দিশার এমনটাই মনে হলো। ইমতিয়াজ সাহেব ইরিংকে নিয়ে গাড়িতে উঠে বললেন, ইরিং, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। ইরিং মাথা নিচু করে রইল। ইমতিয়াজ সাহেব আবার বললেন, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ ইরিং, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ইরিং হঠাৎ বলল, আমি আসলে কে? আমি কি দীপ্ত? ইমতিয়াজ সাহেব কোনো উত্তর দিলেন না। এদিকে দিশা ঘটনার কিছুই বুঝতে পারছে না। সে ভালো করেই বুঝতে পারল চাচার কাছে এসব জানতে চেয়ে লাভ নেই। ইরিংয়ের কাছে যে করে হোক পৌঁছতে হবে। সে কে, কেনই বা এসেছিল, এই প্রশ্নগুলোর উত্তর অন্তত জানা দরকার। বড় চাচির থেকে কিছু জানবে সে সুযোগও নেই। আবিদের আজ বিয়ে, সে নিয়েই ব্যস্ত সবাই। তবুও এক ফাঁকে আবিদের কাছ থেকে ওদের বাড়ির ঠিকানা নিয়ে নিল। দিশা প্রায় অনেকক্ষণ বেল বাজানোর পর হাসি মুখে এক মধ্যবয়সী নারী দরজা খুলল। তিনি ইমতিয়াজ সাহেবের স্ত্রী আফিয়া আলম। ইরিং আছে? দিশা তৎক্ষণাৎ প্রশ্ন করল। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি দিশা। ইরিং কদিন আমাদের বাড়িতে ছিল। আফিয়া দিশার নাম শুনেই বেশ রেগে গেল। ও, তুমি তাহলে দিশা? আমার ছেলেটার মাথা খেয়ে ফেলেছ। তোমার জন্য আমার ছেলেকে আমার থেকে দূরে চলে যেতে হচ্ছে। দূরে মানে? ইরিং নেই এখানে। এরই মাঝে ইরিং নিচে নেমে ফ্রিজ থেকে পানির বোতল বের করে এক ঢোক পানি খেয়ে হাসি মুখে ভদ্রমহিলাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, মা, আমি তো একেবারে চলে যাচ্ছি না, আবার আসবো তো। কবে আসবি শুনি? জানি না। অতপর দিশাকে বলল, দিশা, তুমি কি একটু আমার রুমে আসবে? তোমাকে কিছু বলার ছিল। ইরিং দিশাকে ওপরতলায় নিজের রুমে নিয়ে গেল। বোতলের পুরোটুকু পানি খেয়ে নতমুখে বলল, আমি চলে যাচ্ছি দিশা। দিশার বুকের ভেতর যেন কিছু একটা হাহাকার করে উঠল কথাটা শুনে। ও দিগ্ন হয়ে বলল, কোথায় চলে যাচ্ছ তুমি? আমি চলে গেলে কি তোমার মন খারাপ হবে? দিশা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, এই ছেলে, ভালোবাসো না আমাকে? আমি কিন্তু দীপ্ত নই দিশা, তা আমি বুঝতে পেরেছি। দিশা, তুমি যে আমাকে ভালোবেসে ফেলেছ তা কি বুঝতে পারো? মানুষের জীবনে ভালোবাসা একাধিকবার আসতে পারে ইরিং, আর আমি তোমার মাঝে দীপ্তকে খুঁজে পাই। আমি আজ তোমাকে সবটা বলতে চাই দিশা, তারপর সিদ্ধান্ত তোমার। কিসের সিদ্ধান্ত? বলছি তো, বলো। আমি ইরিংয়ের ইরবেজ। ইরবেজ আমার জাতির নাম। তুমি যেমন মনুষ্য বা মানুষ জাতি, আমি তেমন ইরবেজ জাতি। আমাদের বসত তোমাদের এই গ্যালাক্সি থেকে 122 আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে। আমাদের গ্রহের নাম রেভলিন। এই রেভলিনে মানুষের মতো দৈনিক আকৃতির ব্রেবেজ জাতির বাস। তবে তুমি যে বললে তুমি ইরবেজ, আমি জন্মসূত্রে রেবেজ, তবে এখন আমি ইরবেজ। ইরবেজ কি জানো? কি? বাংলায় মানুষ, ইংরেজিতে হিউম্যান, আর আরবিতে কি বলতো? ইনসান। ইনসান আর রেবেজ জাতির শর্করা হলো ইরবেজ। আমি রেবেজ জাতির একজন খুদে রিসার্চার ছিলাম। আমার সাবজেক্ট বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন। রেবেজরা ডিপার্টমেন্টে প্রাণ নিয়ে ব্যাপক গবেষণা করে থাকে। এই প্রাণ কোথা থেকে এলো, প্রাণের উৎপত্তিস্থল কোথায়, এ ব্যাপারটা মূলত আমার রিসার্চের সাবজেক্ট। আর রেবেজ জাতি বিশ্বাস করে তাদের প্রাণ আছে। কিন্তু রেবেজরা যখন পৃথিবী নামের গ্রহের সন্ধান পায় তখন জানতে পারে এখানে প্রাণের সংজ্ঞা আলাদা। এরা শ্বাস ক্ষমতা থাকলে বলে জীবিত, আর শ্বাস ক্ষমতা চলে যাবার সাথে সাথে সে মৃত। কিন্তু আমরা তো শ্বাস নেই না, তবে কি আমরা মৃত? শ্বাস না নিয়েও রেবেজ জাতি জীবিত।
কিন্তু শ্বাস না নিলে পৃথিবীর সব প্রাণী মৃত। মূলত এটা হয়ে উঠলে রেবেজদের গবেষণার আকর্ষণ এবং মূল বিষয়। এবং আমিও ছোটবেলা থেকে এ বিষয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাই পছন্দের সাবজেক্ট নিয়ে নিজেই এ বিষয়ে স্যারদের সাথে থেকে টুকিটাকি রিসার্চ করতে শুরু করি এবং এই রিসার্চ টিমের একজন স্বেচ্ছাসেবী আমি। রিসার্চের কাজে রেবেজরা প্রায় পৃথিবীতে আসে। সম্পূর্ণ মানুষের মতো দৈহিক কাঠামো হওয়ায় সাধারণ মানুষ আমাদের চিনতে পারে না। তবে রেবেজদের পৃথিবীতে আসলে বেশ কিছু সমস্যা দেখা দিত পরিবেশগত ভিন্নতার জন্য। তাই তারা সিদ্ধান্ত নিল তারা পৃথিবীতে সারভাইভ করতে পারবে এমন কিছু প্রতিনিধি পৃথিবীতে পাঠাবে। আমি তাদেরই প্রতিনিধি। ইরবেজরা রেবেজদের পাঠানো প্রতিনিধি। আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে মূলত কিছু ডাটা কালেক্ট করতে এবং ইরবেজরা সত্যি মানুষের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা তার গবেষণামূলক একটা পরীক্ষা চালাতে। আমার মতো আরও 240 জন ইরবেজ বর্তমানে আছে পৃথিবীতে, বিভিন্ন দেশে ছড়িয়ে। আমাদের দেহ রেবেজদের, কিন্তু মস্তিষ্ক কাদের যেন? মস্তিষ্ক মানুষের। অপারেশন করে আমাদের আসল মস্তিষ্ক ফেলে দিয়ে মৃত মানুষের ব্রেন নিয়ে তা মডিফাইড করে আমাদের মধ্যে দেওয়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি দিশা জানো? কি? আমার ব্রেনটা কিন্তু দীপ্তর দেহ থেকে নেওয়া। পোস্টমর্টেমের সময় ওর দেহ থেকে বের করে নেওয়া হয়েছিল। তুমি এতদিন আমাকে এসব বলনি কেন? বিশ্বাস করো, আমি জানতাম না। আমার ব্রেন আসলে আমার না, দীপ্তর। আমি আজ জেনেছি বাবা মানে তোমার ইমতিয়াজ চাচার কাছ থেকে। আর আমাদের চেহারা মিলে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়। ব্রেন ট্রান্সপ্লান্টের পর আমি আমার অতীত সম্পর্কে কিছু জানতাম না। আমি রেবে ছিলাম, এমনকি তাও না, কারণ আমার নিজের ব্রেন আমার মধ্যেই ছিল না, ছিল দীপ্তর ব্রেন, যা থেকেও দীপ্তর জীবনের সব স্মৃতিও মুছে ফেলা হয়েছিল। তখন আমি সম্পূর্ণ নতুন এক আমি হয়ে উঠেছিলাম। আমাকে শুধু বোঝানো হয়েছিল আমি একজন ইরবেজ। আমাকে পৃথিবীতে পাঠানো হবে মানুষ নামক এক নতুন জাতির সাথে সারভাইভ করতে, এবং প্রাণ রসায়ন বিষয়ে আমাকে আবার নতুন করে শেখানো হয়। যেহেতু বাংলাদেশে পাঠানো হবে, তাই বাংলা ভাষায় হাতে খড়ি দেওয়া হয়, আর কিছুটা ইংরেজিতে। সবকিছু মিলিয়ে দীপ্তর মৃত্যুর 4.5 বছর পর আমি তোমার সামনে উপস্থিত হই। আর হঠাৎ তোমাকে দেখে, তোমার মুখে দীপ্ত নাম শুনে আমার সবকিছু কেমন গলিয়ে যাচ্ছিল। শুধু মনে হচ্ছিল আমি চিনি তোমাকে, আমি চিনি দীপ্তকে। এই দিশা, দীপ্ত, লালফরিং এসব নাম আমি শুনেছি। আমার বারবার সবকিছু গলিয়ে যেত। তাহলে ইমতিয়াজ চাচা তোমার বাবা হলো কি করে? উনি তো আমার আসল বাবা না। উনি আমার পৃথিবীর গার্জিয়ান বলতে পারো। আমি তার অধীনস্থ। ওনাদের সন্তান নেই, সেই হিসেবে আমাকে ছেলের নজরে দেখেন। উনি রেবেজদের সাহায্য করেন রিসার্চের জন্য। পৃথিবীতে আমাদের এমন অনেক রিসার্চার সাথে গোপন চুক্তি আছে। তারাও রেবেজদের নিয়ে রিসার্চ করে, আর রেবেজরা মানুষদের নিয়ে। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ গোপনীয়। কিন্তু আমি তোমাকে কাল নিজের বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে কিছুটা বলে দেওয়ায় তারা ভাবছে আমি রেবেজদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তোমাদের সাথে থেকে আমার মধ্যে মানবসুলভ বৈশিষ্ট্য বেশি বৃদ্ধি পাচ্ছে। তাই আমাকে আবার রেবলিনে পাঠিয়ে দিবে। তুমি চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। আমাকে মিস করবে না? দীপ্ত কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে আবার দিশার দিকে তাকিয়ে বলল, দীপ্তকে তোমার চাচার ভাড়া করা গুন্ডারা মেরেছে। যদিও তোমার চাচা মেরে ফেলার নির্দেশ দেননি, শুধু একটু মারধর করে শিক্ষা দিতে চেয়েছিল। কিন্তু বেকায়দাভাবে ঘাড়ে আঘাত লেগে স্পট ডেড হয়। তারপর আত্মহত্যার কেস সাজানো হয়েছিল। আর তখন রেবেজ থেকে ইরবেজ তৈরির প্রক্রিয়া চলছিল জোরদমে। আর তোমার চাচা আর ইমতিয়াজ, মানে আমি যাকে বাবা বলি, তারা রেবেজদের এদেশীয় এজেন্ট। পৃথিবীর সব দেশেই রেবেজদের এজেন্ট আছে। তো দীপ্তর ব্রেন মর্গের ডমকে কিছু বকশিস দিয়ে তারা নিয়ে নেয়। তারপর আমাকে ট্রান্সপ্ল্যান্ট করে। যেহেতু এদেশি এজেন্টের পাঠানো ব্রেন, তাই আমাকে কাজের স্বার্থেও এদেশেই তাদের কাছে পাঠানো হয়। শুরুতে তো আমার অনেক প্রবলেম হতো সবকিছুতেই। তোমরা কত কি খাবার খাও, আর আমি খাই শুধু পানি। আমার শক্তির সমস্ত উৎস প্রোটন বা হাইড্রোজেন আয়ন, যা এখানে পানি থেকে সহজেই পাই। তোমাদের বাড়িতে খাবার খাওয়ার ভান করতাম ঠিকই, পরে অবশ্য বমি করে উগলে ফেলতাম। আর আজ ভোরে গলিটা তোমার চাচা করেছেন। আমি যেন তোমাকে নিজের পরিচয় দিতে না পারি তাই। আর তিনি হয়তো ভেবেছিলেন দীপ্তর ব্যাপারে আমি কিছু বলে দেব তোমাকে। কিন্তু তখনও তো আমি এসব জানতামই না। শুধু জানতাম আমি ইরবেজ। কিন্তু বাবা মানে তোমার ইমতিয়াজ চাচা খুবই ভালো মানুষ। তিনি আজ আমাকে সবটাই বলেছেন। আমি কে, আমি কেন ইরিং, কেনই বা আমার মনে হয় আমি দীপ্ত, সেসবে তিনি আমাকে বলেছেন। দিশা আমার দেহটা ইরিংয়ের হলেও মস্তিষ্ক দীপ্তর।
আর আমার সেই মস্তিষ্কে আছে আমার দিশা নামের লাল রঙের ফড়িং। শেষ কথাটুকু ইরিং বলতে চায়নি, কেমন যেন নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেছে। দিশার কোনো উত্তর দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে ইরিংয়ের দিকে। দিশার এভাবে তাকানো দেখে ইতস্তত করে ইরিং। সে নিজেই জিজ্ঞেস করে, তোমার কি আর কোনো প্রশ্ন আছে দিশা? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে। উত্তর জানা থাকলে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কাল কি বলতে চেয়েছিলে তা আর এখন বলে কি হবে? আমি তো চলে যাচ্ছি। ভালোবাসো আমায়? ইরিংয়ের চোখের তারা আবার নীলাভ হয়ে উঠল। দিশা সেই চোখের নীলচে তারার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, ভালোবাসা আমায়? ইরিং নীলাভ চোখে উত্তর দিল, যদি বলি ভালোবাসি, কতটা পথ পাড়ি দিবে আমার জন্য? শত আলোকবর্ষ। ভেবে সিদ্ধান্ত নিচ্ছ? ভালোবেসে সিদ্ধান্ত নিচ্ছি। নিজের অতীত ভুলতে প্রস্তুত তো? আমায় নিয়ে যাবে তোমার নীলচে তারার দেশে? এরিংয়ের চোখের নীলচে তারার আলোয় আলোকিত হলো দিশার পুরো মুখ। সেদিনের পর থেকে দিশাকে আর কোথাও দেখা যায়নি। ইমতিয়াজ সাহেবের কাছে খোঁজ নিয়েও দিশার ব্যাপারে কিছু জানা যায়নি। বছর কেটে গেছে বছরের নিয়মে, সময় কেটেছে সময়ের নিয়মে। ছোট্ট নিহিন এখন আর সে ছোট্টটি নেই। সে এখন দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং মতো কঠিন সাবজেক্টের স্টুডেন্ট। হিয়া তার গার্লফ্রেন্ড, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। হিয়া মেয়েটা বড্ড জেদি, যখন যা চাইবে তখন এনে দেওয়া যায়। আছে বায়না ধরেছে ভোরবেলা তার সাথে হাঁটতে হবে ক্যাম্পাসের লেকের পাশে ইট বিছানো সবুজ অরণ্যের ঘেরা পথ ধরে। নিহিনার হিয়া হাত ধরে শুনশান রাস্তায় হাঁটছে শীতের কুয়াশা ঘেরা ভোরবেলায়। হাঁটতে হাঁটতে কুয়াশার চাদরে মোড়া এক কৃষ্ণচূড়া গাছের নিচে চোখ আটকে গেল নিহিনের। নীল পাঞ্জাবি এবং নীল শাড়ি পরা এক দম্পতি ফিসফিসিয়ে কিছু বলছে আর অট্টহাসি হাসছে। এজন এক সুখের হাসি। নিহিন রীতের হাত ছেড়ে এগিয়ে গিয়ে বলল, বুবু। মেয়েটি নিহিনের দিকে তাকিয়ে বলল, বুবু কি? দিশা বুবু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আপনার কোথাও ভুল হচ্ছে, আমি দিশা নই। আমি ইরিনা ইনসান, ওয়াইফ অব ইরিং ইরবেজ। নিহিন অবাক হয়ে জিজ্ঞেস করল, নতুন ভাইকে তুমি বিয়ে করেছ? আর ইরিনা ইনসান এসব নাম তুমি কোথা থেকে পেলে? তুমি দিশা বুবু। ইরিং পাশ থেকে হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো নিহিন? ইরিনা কৌতূহলী চোখে জিজ্ঞেস করল, তুমি ওকে চেনো? হ্যাঁ। ও। তার আগে হিয়া পেছন থেকে দৌড়ে এসে কিছু না শুনেই ইরিংকে সালাম দিয়ে বলল, স্যার, ভোরবেলা ভাবিকে নিয়ে কুয়াশা বিলাস করছেন? ইরিং মুচকি এসে বলল, হ্যাঁ, তোমার ভাবির জন্য একটা লাল ফড়িং ধরতে এসেছি। নিহিন আবার বলল, নতুন ভাইয়া? হিয়া নিহিনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে পিঠ চাপড়ে দিয়ে বলল, এই নিহিন, কি সব বলিস স্যারকে? স্যার আবার তোর নতুন ভাইয়া হলো কবে থেকে? সকাল সকাল ভুল বকছিস তো? তোকে বলেছিলাম না আমাদের ডিপার্টমেন্টে আজব নামের এক স্যার এসেছে, যার প্রতি সবাই ক্রাস্ট। এই সেই স্যার। বউকে কত ভালোবাসে দেখেছিস? ভোরবেলা বউয়ের জন্য ফড়িং খুঁজতে এসেছে। তুই পারবি এমন ভালোবাসতে? না, তোর দ্বারা হবে না। তোকে তো ঘুম থেকে ডেকে তোলা যায় না। নিহিনের এসব কিছু কানে ঢুকছে না। সে হিয়ার সাথে হাঁটছে ঠিকই, কিন্তু একদৃষ্টিতে তাকিয়েছে ওদের দিকে। ভোরের শেষে সকালের কাঁচা রঙা রোদ্দুরে শাড়ি আর পাঞ্জাবির নীলচে রঙের আভায় কি সুন্দরী না লাগছে তাদের, কি সুন্দরী না তাদের হাসির প্রতিধ্বনি। সমাপ্ত। লেখাটি সম্পূর্ণ বৈজ্ঞানিক কল্পনা কাহিনী নির্ভর। ধন্যবাদ।